জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জয়, শরীফুলের 4 উইকেট, 96 রানের অনবদ্য ইনিংস সাকিবের। কঠোর লকডাউন নিয়ে উদ্বেগ সকল স্তরের ব্যবসায়ী। পোশাক খাতে শঙ্কার ভাবমূর্তির, সংকট খাদ্য উৎপাদনে, নেতিবাচক প্রভাব জনশক্তি রপ্তানিতেও। ঈদ যাত্রায় সীমাহীন ভোগান্তি, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়, বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট। রংপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 6। করোনায় প্রাণহানি, আরও 225 জনের। মডার্নার 35 লাখ টিকা পৌঁছবে সোমবার। দেশে ভ্যাকসিন উৎপাদন অগ্রগতিহীন, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, মন্তব্য ফখরুলের। করোনা মোকাবেলার পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে আনা হবে টিকার আওতায়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে হাটে থাকবে ভ্রাম্যমাণ আদালত, না মানলেই হাট বন্ধ, জানালেন মেয়র আতিক। এবং পবিত্র কাবা তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। হাজিদের স্বাস্থ্যবিধিতে কঠোর পর্যবেক্ষণ। আজ আরাফায় পবিত্র হজ পালন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সালেজুর চৌধুরী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। জিম্বাবুয়ের দেওয়া 241 রানের টার্গেটে এদিন 5 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিন বল হাতে 2 উইকেট নেবার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারে নিজের 49তম অর্ধশতক তুলে নেন সাকিব আল হাসান। বিস্তারিত রিপোর্টে। এক যুগ পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ঘরের মাটিতে যে সফলতার ধারা ছিল অনেকটাই নিয়মিত, তার ধারাবাহিকতা এবার বজায় থাকলো সুদূর আফ্রিকাতেও। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ জয় পেল 3 উইকেটে। দিনের শুরুতে টস জিতে জিম্বাবুয়ের হাসিমুখ। ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাসকিনের বলে দলীয় 3 রানে ফিরে যান ওপেনার তিনাশ। টপ অর্ডার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের যখন ধুঁকতে হয়েছে বড় স্কোরের জন্য, সেখানে ব্যতিক্রম ছিলেন টেইলর আর ওয়েসলি মাধিভেরে। টেইলরের 46 আর ওয়েসলির 56 রান জিম্বাবুয়েকে দেয় 9 উইকেটে 240 রানের পুঁজি। So you move your bat away and try to plant it. 4 উইকেট নিয়ে রোডেশিয়ানদের রানের চাকা মন্থর করার কাজটা করেন শরীফুল ইসলাম। সাকিব পান 2 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে তামিম লিটনের ওপেনিংয়ে 39 রান বাংলাদেশের স্কোর বোর্ডে। এদিন রানের খাতা খুললেও তা লম্বা করতে পারেননি তামিম, ফেরেন 20 রানে। লিটন করেন 1 রান বেশি। অবশ্য ওয়ানডাউনে অনেকদিন পর ব্যাট হাতে ছন্দে ছিলেন সাকিব। এক প্রান্তে উইকেট যেতে থাকলেও ঠিকই দেখে শুনে খেলতে থাকেন অপর প্রান্তে। দুর্ভাগ্য, প্রথম ম্যাচের মতো এদিনও ফ্লপ ছিলেন মিথুন মুসাদ্দেক। 75 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে দিশা দেখান সাকিব মাহমুদুল্লাহ। উপহার দেন 55 রানের জুটি। মাহমুদুল্লাহর 26 রানে বিদায়ের পর আরও একবার হোঁচট খায় বাংলাদেশ। ম্যাচের ভাগ্য যখন অনেকটাই জিম্বাবুয়ের অনুকূলে, তখন সাকিবকে যোগ্য সঙ্গ দেন সাইফুদ্দিন। আর তাতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাকিব। 96 রানে অপরাজিত থেকে 5 বল বাকি থাকতেই বাংলাদেশকে নিয়ে যান জয়ের বন্দরে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এবারে অন্যান্য খবর। কঠোর লকডাউন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সবকিছু বন্ধ করে লকডাউন দেয়া হলে জীবন জীবিকার সমন্বয়ে গঠিত হয়ে পড়বে তাদের। পোশাক কারখানা বন্ধ থাকলে ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলছেন বিজিএমইএ সভাপতি। আবার খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাবারের সংকট তৈরি হওয়ার পাশাপাশি পণ্য মূল্য বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে রেমিটেন্স আয়। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যয়ে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি, সেখানে অনেকটাই ব্যতিক্রম বাংলাদেশ। মহামারীর মধ্যেও রপ্তানি আয় রেমিটেন্সের উপর ভর করে ভালো প্রবৃদ্ধি এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $3,875 কোটি, যা তার আগের বছরের চেয়ে 15% বেশি। আর রপ্তানি আয়ের 81% এবারও এসেছে তৈরি পোশাক থেকে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার জন্যই পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশে দিতে শুরু করেছে ক্রেতারা। তাই ক্রেতাদের আস্থা ও রপ্তানি আয় ধরে রাখতে
কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএর। জীবন জীবিকার সমন্বয় ঘটিয়ে ইকোনমির স্বার্থে চালু রাখার জন্য আমি অনুরোধ করছি এবং এই সময় আমরা মনে করি যে আমরা একদিকে যেমন টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা যে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা যে ফ্যাক্টরি চালাচ্ছি এটাতে আমাদের শিল্পে আমাদের ফ্যাক্টরিগুলোতে ইনফেকশন রেট একেবারেই নেই। মহামারীর মধ্যেও অর্থ সংকটের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে প্রবাসী শ্রমিকরা। তাদের হাত ধরে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে রেমিটেন্স আয়ে। সদ্য সমাপ্ত অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,477 কোটি, যার প্রবৃদ্ধি 36%। জনশক্তি বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যেও যে কোনো উপায়ে জনশক্তি পাঠানো চালু রাখার বিকল্প নেই। যদি আমরা এই শ্রমবাজারগুলিতে আমরা আমাদের অভিবাসী কর্মী পাঠাতে না পারি, আমরা একদিকে যেরকম শ্রমবাজার হারাবো, আরেকদিকে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। আসছে লকডাউন ঘিরে দুশ্চিন্তায় খাদ্য উৎপাদকরা বলছেন, কারখানায় শ্রমিক আসা খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল না থাকলে বিপর্যয়ে পড়বেন তারা। যারা প্রাইভেটলি খাদ্যপণ্য উৎপাদন করছেন, ওরা 2 সপ্তাহ বন্ধ থাকলে যতটা না সমস্যা হবে, সারা বাংলাদেশে যে সাপ্লাই চেইন, ফুডের সাপ্লাই চেইনটা আছে সেটা ভীষণভাবে ব্যাহত। অলরেডি কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। লজিস্টিক্স, শিপিং চার্জেস বেড়ে গেছে প্রায় 3 to 4 টাইমস। উৎপাদনশীল কারখানায় কাজ বন্ধ হলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার শঙ্কাও করছেন উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। একে তো করোনা সংক্রমণ, তার উপর বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন, সাথে যুক্ত হয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ। ঈদ যাত্রায় যাত্রীদের ঝুঁকিতে ফেলছে সর্বনিয়ে ভেঙে পড়ছে সড়ক ব্যবস্থাপনা। তবে লোকাল ট্রেনে যাত্রী চাপ থাকলেও আন্তনগর ট্রেনগুলোতে নিয়ম মেনেই চলতে দেখা গেছে। নাইমাল জিকোর প্রতিবেদন। দুদিন বাদে ঈদ, আর ঈদের এই আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ির পথে ছুটছেন মানুষ। টার্মিনালগুলো থেকে বাসগুলোও ছাড়ছে স্বাস্থ্যবিধি ও সরকারের নিয়ম মেনেই। আর তাই রোববার রাজধানীর বাস টার্মিনালগুলোতে নামে ঘরমুখো মানুষের ঢল। নেই স্বাস্থ্যবিধি, ভোগান্তি শুরু যেখান থেকেই। করোনার ঝুঁকি যেন বাড়ির পথে তাদের এই যাত্রা যেন অপ্রতিরোধ্য। না তো হচ্ছে না, অ্যাকচুয়ালি হতে পারতেছে না, কারণ পরিবেশ তো নাই। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য, বাস অ্যাভেলেবল না। বাড়িতে আসলে যেতেই হবে, বাবা মা থাকলে অবশ্যই বাবা মার সাথে ঈদ করতে হবে, একা একা তো ঈদ করা যাবে না। টার্মিনাল থেকে স্বাস্থ্যবিধি ও অর্ধেক আসনে যাত্রী নিয়ে রওনা হলেও বাড়তি লাভের আশায় রাস্তায় রাস্তায় যাত্রী তুলতে দেখা যায় এসব বাসগুলোকে। যাত্রী বোঝাই করেই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে এসব বাস, হাঁকছে বাড়তি ভাড়াও। ভাড়া কিন্তু আবার ডাবল নিছে, কিন্তু তারপর অর্ধেক যাত্রী নেওয়ার মতো কোনো রাখে না। এসে ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু এক সিটে 2 জন করে গাড়ি যাইতে ওই নয়া আইতে হয় খালি। যাত্রীদের ভোগান্তি চরমে নিয়ে গেছে সড়কের দীর্ঘ যানজট। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা যায় তীব্র যানজট। ফলে গন্তব্যে পৌঁছতে মানুষকে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বাস থেকে নেমে পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায় অনেককে। প্রচুর জ্যাম, বাসেও বসে থাকা বিরক্ত লাগতেছে, সেই জন্য ঠিক আছে হাঁটি। জ্যামের কারণে আর কি ব্রিজটা ক্রস করে এখন ওই পাশ থেকে অটো নেওয়ার চেষ্টা করবো আর কি। তবে যাত্রী চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ভোগান্তি ছাড়াই ট্রেনে চড়তে পেরে খুশি যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিও ছিল কম। তবে চাহিদার 1 ভাগ টিকিট ছাড়াই অধিকাংশ যাত্রী ঝুঁকছেন লোকাল ট্রেনের দিকে, যেখানে বাড়তি ভাড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতে কাউকে দেখা যায়নি। ভোগান্তি তো, এই যে টিকিট দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে, এর আগে তো এরকম অভিজ্ঞতা ছিল না। কুরবানি তো ওই জন্য সেফটি নিয়ে আর কি যাওয়া হচ্ছে, দেশে বাবা মার সাথে ঈদ করার জন্য। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে তো বাপ মা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করতে মন চাইছে। রাজধানীর লঞ্চঘাটগুলোতে এখনো লাগেনি ঈদের আমেজ। যাত্রী চাপ তেমন একটা নেই বললেই চলে। তবে শিমুলিয়া পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায় যানবাহনের লম্বা লাইন ও মানুষের ঢল। কোরবানির তো কেউ নাই কি করার মতো, এই জন্য যাওয়া লাগবে। কষ্ট হইলো, তাদের সাথে ঈদ করার একটা আনন্দই আলাদা। মানুষের এমন অসচেতন চলাফেরা ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো না গেলে করোনা মহামারী সামনে আরো ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 6 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রোববার সকাল 8:45টার দিকে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন এবং ঢাকাগামী সেলফি পরিবহন নামে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। এ সময় ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে মৃত্যু হয় আরও একজনের। এবারে করোনা পরিস্থিতির খবর। আবারও করোনাতে দৈনিক মৃত্যু 200 ছাড়িয়ে গেল। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 225 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 17,894 জন। এছাড়া গত একদিনে নতুন শনাক্ত তার আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। গত 24 ঘন্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন 11,578 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 11,03,989-তে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,845 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,32,008 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 39,806টি। আর আজ ঢাকায় সর্বোচ্চ 60 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। টিকা নিয়ে সরকার যে দুর্নীতির আশ্রয় নিয়েছে তা গোটা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনীয় সংখ্যক বেড, অক্সিজেন, আইসিইউ সরবরাহ করা হয়নি। জরুরি ভিত্তিতে প্রতিটি জেলা হাসপাতালগুলোতে করোনা বেডের সংখ্যা বাড়ানো, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা ও আইসিইউ বেড সংশোধন করা এখন সময়ের দাবি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। দেশে টিকা উৎপাদনে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলোকে সবুজ সংকেত দেওয়ার কথা বলা হলেও বাস্তবে চিত্র মোটেও সন্তোষজনক নয়। এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বছর বছর বিদেশ থেকে টিকা কেনা অসম্ভব। তারা বলছেন দেশে ভ্যাকসিন শিল্প এগিয়ে নিতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এদিকে সোমবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মডার্নার 35 লাখ টিকা। আরিফিন শাকিলের রিপোর্ট। দেশে দফায় দফায় আসছে একের পর এক টিকা। শুরুটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা দিয়ে হলেও এখন প্রয়োগ হচ্ছে সিনোফার্মা, ফাইজার, মডার্না তৈরি টিকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে একটি টিকা আমদানি থেকে শুরু করে প্রয়োগ অবধি খরচ হয় 3,000 টাকা। আর সরকারের লক্ষ্য দেশের 80% মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। বিশাল জনগোষ্ঠীর টিকার চাহিদা মেটাতে দরকার কয়েক হাজার কোটি টাকা। এমন বাস্তবতায় দেশি টিকা উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। এ নিয়ে সরকারের তরফ থেকে এরই মধ্যে সবুজ সংকেত দেওয়া হলেও বাস্তবায়নের কাজে রয়েছে ধীর গতি। বিশেষজ্ঞরা বলছেন সরকারকে টিকা উৎপাদনে বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে। বিদেশি প্রযুক্তি কেনার পাশাপাশি ভ্যাকসিন আবিষ্কারে গবেষণায় মনোযোগ বাড়াতে হবে। কোম্পানিরা অন্য কোম্পানির সঙ্গে নিজেরাও চুক্তি করে করতে পারে। আমাদের ভ্যাকসিন শিল্পটা যদি এগিয়ে যায় সেই জন্য সরকার এখানে নানা ধরনের প্রণোদনা, উৎসাহ ইত্যাদি সব থাকা উচিত। যে গতিতে এই ভ্যাকসিনটির কাজ অগ্রসর হওয়া উচিত ছিল সেটি হয়নি এবং কর্তৃপক্ষ তাদের ঘোষিত সময়সীমা রক্ষা করতে পারেনি। অথচ দেশে একটি ভ্যাকসিন তৈরি হলে করোনা প্রতিরোধী লড়াইয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। তারা বলছেন শুধু কেনা টিকা দিয়ে করোনা প্রতিরোধ করা অসম্ভব। সরকারি বেসরকারি যে কোনো পর্যায়েই করোনা ভ্যাকসিন তৈরির প্রয়াসকে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সব ধরনের সহযোগিতা করা উচিত। কারণ আমরা জানি 17 কোটি মানুষের দেশে ভ্যাকসিন কিনে প্রতি বছর টিকা দান করা প্রায় অসম্ভব। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন গোপালগঞ্জে টিকা উৎপাদনের জন্য অবকাঠামোগত উন্নয়ন চলছে। একটি অত্যাধুনিক ভ্যাকসিন উৎপাদন সেন্টার আমরা স্থাপন করব। এরই মধ্যে সোমবার ঢাকায় পৌঁছাবে মডার্নার 35 লাখ টিকা। আর চীনের সিনোফার্মা থেকে চুক্তির 1.5 কোটি ডোজ টিকা আসবে ধাপে ধাপে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছে সরকার। তিনি বলেন দুর্যোগের মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান সবাই যেন ভ্যাকসিন পায় তা নিশ্চিত করবে সরকার। শাহলি জয়ের রিপোর্ট। বর্ষের বিশেষ কার্যক্রম হিসাবে
সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ এক বছরে কি কি কাজ করবে তা নির্ধারণ করে সই হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে করোনা মহামারীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকটে সারা পৃথিবীর মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্যোগের মধ্যেও অর্থনীতির গতি ধরে রাখতে পেরেছে সরকার। সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে উপযুক্ত সবাইকে টিকার আওতায় আনবে সরকার। আমরা আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। গত বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সফলতা অর্জন করায় প্রথম পুরস্কার পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে সফল 10 মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পর্যায়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ 1 যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন তিনি। গত 30 জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ থেকে পরিত্রাণের জন্য ঘুমানোর সময়ে মশারি টানানোর পরামর্শ দিয়েছেন তারা। রোববার দুপুরে সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই শঙ্কার কথা জানান অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। 20 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 81 জন এবং জানুয়ারির 1 তারিখ থেকে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত মোট রোগীর সংখ্যা 1139 জন। এই পরিস্থিতির অবনতি হবার একটি আশঙ্কা থেকেই যায় এবং রোগীর সংখ্যা বেড়ে গেলে এই করোনার পাশাপাশি সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পশুর হাটের খবর। ক্রেতা আসতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটে, তবে গরুর দাম নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। এবারের পশু কোরবানির 24 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। তালুকদার বিপ্লবের প্রতিবেদন। রোববার কোরবানির পশুর দাম চওড়া দিয়ে শুরু হয়েছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতা শূন্যতায়ও ভোগেন ব্যাপারীরা। শেষে গরুর দাম কিছুটা পড়ে যাওয়ার পর হাটে আসতে শুরু করে ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে নিয়ে যান অনেকে। কেনাকাটার চাপ একটু কম, তো আগামী দিন থেকে কেনাকাটা চলবে। মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। এর মধ্যে রাজধানীর ভাটারা সাইদনগর হাট পরিদর্শনে আসেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় নিজেদের সুরক্ষার জন্য হাটে মাস্ক পরতে এবং প্রতিটি মানুষকে মাস্ক নিশ্চিত করতে হাট পর্যবেক্ষণ কমিটিকে নির্দেশ দেন মেয়র। বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখা না গেলে ঢাকা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনে হাট বন্ধ করে দিতে ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশ দেন মেয়র। 200 ভলান্টিয়ার থাকবে, তারা সবাইকে মাস্কটা পরিয়ে দিবে। আমরা বলেছি যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না, সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। এ সময় ভাটারা 100 ফিট সড়কের গরুহাটে বাহিরে বসানো ডিজিটাল হাটের বুথ পরিদর্শন করে উত্তরের মেয়র বলেন, কেউ হাটে ঢুকতে না চাইলে বুথে বসেই পশু কিনতে পারবেন।
আমি অনুরোধ করবো আপনার সে বুটের মাধ্যমেও এখান থেকেও কিন্তু যে কেউ এসে গরু বা ছাগল বা পশু কিনতে পারবে, কিন্তু হাটের ভিতরে ঢুকবে না। নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, পশু কোরবানির 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে 11,000 পরিচ্ছন্ন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মহামারীর মধ্যেই পবিত্র কাবা তাওয়াফের পর রবিবার থেকে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। আজ আরাফায় পবিত্র হজ পালন করবেন হাজিরা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে হাজিদের স্বাস্থ্যবিধি মানায় কঠোর পর্যবেক্ষণের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়ও। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। রোববার মক্কা থেকে মিনায় অবস্থানের মাধ্যমে এই বছর হজের মূল কার্যক্রম শুরু করেন হাজিরা। সৌদি আরবে হিজরি মাস গণনা অনুযায়ী 8 জিলহজ মক্কার অদূরে মিনার তাঁবুতে হাজিদের অবস্থানের দিন। রাতটি মিনায় কাটিয়ে হাজিরা ভোর থেকে ছুটবেন আরাফাতের উদ্দেশ্যে। সোমবার আরাফার দিনে পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে এবার খুতবা দেবেন শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। এর আগে শনিবার পবিত্র কাবা তাওয়াফের মধ্য দিয়ে এবছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় হাজিদের। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে হাজিরা মক্কার মসজিদুল হারামে অবস্থিত কাবা তাওয়াফ করেন। মহামারীর মধ্যে হজ পালনের সৌভাগ্য হয়েছে করোনার টিকা গ্রহণকারী সৌদি আরবে থাকা 150টি দেশের নাগরিক সহ 60,000 মানুষের। আসমাতুলি, নিউজ 24। আগামীতে আম রপ্তানির ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চালের দাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। এই মৌসুমে আমরা সংশ্লিষ্ট সবাইকে, রপ্তানির সাথে যারা জড়িত সবাইকে ডেকেছি। তাদের অভিজ্ঞতার কাছ থেকে আমরা শিখতে চাই। যারা আম রপ্তানি করছে তারাও আমাদেরকে শেখাবে যে তাদের কি কি সমস্যা, দুর্বলতার দিকগুলো কি কারণে আমরা রপ্তানি করতে পারি না, কেন আন্তর্জাতিক বাজারে আমরা যেতে পারছি না। যৌতুকের দাবিতে নাটোরের গুরুদাসপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী সাগর হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার সাগরকে কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে সাগরের বাসা থেকে গ্রেফতার হন সাগরের মা সাবিনা বেগম। সিআইডি বলছে, সুবর্ণা নামের ওই তরুণীকে 3 বছর আগে বিয়ে করে সাগর। যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করত তারা। গত 13 জুলাই স্ত্রীর মুখে কাগজ গুজে নৃশংসভাবে মারধর করা হয়। পরে ভিকটিম গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এমন প্ররোচনা চালিয়ে পালিয়ে যায় সাগর। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে সিআইডি। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। কুষ্টিয়ায় সড়ক বিভাগের ভবন নির্মাণের জন্য বাগানের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবিদরা। সড়ক বিভাগের কুষ্টিয়া অফিসের সামনে সকালে এই কর্মসূচি পালন করে সম্মিলিত সামাজিক আন্দোলন, পরিবেশ ক্লাব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। নাটোরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। সকাল 9টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভা শেষে জেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেন তিনি। এছাড়া মাস্ক ও অক্সিজেন কনসেন্ট্রেটর দেন তিনি। বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাব অব বগুড়া। সকালে বগুড়া পুলিশ লাইন্স ও জেলা স্কুল মাঠে পৃথকভাবে এসব সামগ্রী প্রদান করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল 328 পরিবার। কর্মহীন, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে 500 টাকা করে দেয়া হয়। মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শহরের 4621টি পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সাতক্ষীরায় ঈদে ঘরমুখ মানুষ ও পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সাতক্ষীরা 93 এসএসসি ব্যাচ। দুপুরে শহরের নিউ মার্কেট চত্বরে এই স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়। ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্সের ব্যবসায়ীদের অবশ্যই নিবন্ধিত হতে হবে। নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা না করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের ই কমার্স প্রসঙ্গে এক বৈঠক থেকে গণমাধ্যমে এসব কথা জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, ই কমার্স ব্যবসা করতে হলে ব্যবসার পরিকল্পনা ও মডেল অবশ্যই আগেই জানাতে হবে। প্রতারণা ও অনিয়মে 1000 কোটি টাকা অগ্রিম নিয়ে 342 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দুদক। দুদকের অনুসন্ধান কর্মকর্তা মামুনুর রশিদ, শামিমা নাসরিন ও রাসেলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ আদালতে আবেদন করায় এই নির্দেশনা জারি করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ইভ্যালি চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক দেশ ত্যাগের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে প্রতারণা ও বিভিন্ন পণ্যের 1000 কোটি টাকার অগ্রিম নিয়ে 342 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়। দুদক বলছে, অভিযুক্তদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করার অভিযোগ তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশ ত্যাগের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানায় দুর্নীতি দমন কমিশন। সারা দেশে করোনা ভাইরাস কবলিত হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিনামূল্যে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহে মার্কস গ্রুপ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি যৌথভাবে কাজ করছে। রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাউন্সিল হলে হাসপাতালগুলোতে বিনামূল্যে অক্সিজেন সহায়তা প্রদানের এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরই মধ্যে দেশব্যাপী বিনামূল্যে মেডিকেল অক্সিজেন সরবরাহের লক্ষ্যে আইবি এবং ম্যাক্স গ্রুপ যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রয়াত অধ্যাপক ও শিল্পী শফিকুল ইসলামের 5ম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে রোববার। মহামারী পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে চট্টগ্রামের মৃন্ময় আর্ট গ্যালারিতে এই আয়োজন করা হয়। শিল্পপ্রেমীদেরকে অনলাইনে এই আয়োজন দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে শিল্পীর পরিবারের সদস্যরা ছাড়াও সহকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষক, ছাত্রছাত্রী, শিল্পপ্রেমিক মানুষ শিল্পী শফিকুল ইসলামকে জানার সুযোগ পাবে বলে জানান আয়োজকরা। ঈদকে সামনে রেখে প্রকাশিত হলো চলচ্চিত্র অভিনেতা ডিপজলের মিউজিক ভিডিও ঈদ মোবারক। রোববার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এর প্রকাশন অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের এক ঝাঁক তারকা অভিনয় শিল্পী। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই মিউজিক ভিডিও কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব। করোনা বাস্তবতায় আসন্ন ঈদে সিনেমা মুক্তি না পেলেও প্রকাশন অনুষ্ঠানে ডিপজল জানান, তার প্রযোজনার 4টি সিনেমা নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রেক্ষাগৃহ না খুললে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে সিনেমাগুলো। এছাড়াও প্রতি মাসের 16 তারিখে একটি করে সিনেমার শুটিং কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কোভিড মহামারীর নতুন উপকেন্দ্র ইন্দোনেশিয়া। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 7,000-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক মৃত্যুর শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় 43% কোভিড বাড়ায়। পাশাপাশি মালয়েশিয়া, থাইল্যান্ডে, মিয়ানমার এবং ভিয়েতনামে কোভিড আক্রান্ত বেড়েছে। 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 517 জন এবং নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 41,000-এর বেশি। পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। নিখোঁজ হাজারো মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সবচেয়ে খারাপ অবস্থায় জার্মানির। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত 143 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম জার্মানির স্টেইন বাস্টাল বাঁধ ভেঙে পড়ায় ঝুঁকি রয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশে প্রায় 4,500 বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বেলজিয়ামের পরিস্থিতিও নাজুক, এখন পর্যন্ত সেখানে 24 জন মারা গেছেন। নেদারল্যান্ডসে মৃত্যুর খবর পাওয়া না গেলেও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে। এদিকে ভারতের মুম্বাইতে প্রবল বৃষ্টিতে কয়েকটি বাড়ি ভেঙে পড়ায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেম্বুকের ভারতনগর এলাকার একটি বাড়ি ও রোববার সকালে বিক্রলির সুরিয়ানগরে আরেকটি ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করে লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার জানাবো প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। নির্মাণ করা হয়েছে মুজিব কর্নারও। সেখানে রাখা হয়েছে বঙ্গবন্ধুর দেশ বিদেশ সফর ও নানা কর্মকাণ্ডের স্মৃতিচিত্র। কনসুলেট দেয়ালে শোভা পাচ্ছে 1947 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা ও সরকারের সাফল্যের সূচক। স্থানীয় শিল্পীদের রং তুলিতে আঁকা এসব চিত্রকর্মের মূল থিম তৈরি করেন কাজী গুলশানারা। প্রতিদিন এসব চিত্রকর্ম নজর কাটছে প্রবাসীদের। কুয়েতে প্রতিবাদ সভার আয়োজন করেছে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব কুয়েত। সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জসিমউদ্দিন রানাকে হত্যার হুমকির অভিযোগ তুলে এই প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটি। এই সময় এর নিন্দা জানানোর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন আয়োজকরা। কর্মব্যস্ত প্রবাস জীবনকে কিছুটা আনন্দময় করে তুলতে বার্ষিক সমুদ্র ভ্রমণের আয়োজন করেছে ফেনী সমিতি প্যারিস। ফ্রান্সের প্যারিসে লাটুকে প্যারিস প্লাজে এই সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়। ছিল খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কুতুবউদ্দিন জিকো, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন সহ অনেকেই। ইতালিতে দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে একতা ব্যবসায়ী সমিতি। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নুরুল আফসার। সমিতির নেতৃবৃন্দ প্রবাসীদের লাশ দেশে পাঠানোর জটিলতা কমাতে এই সমিতির সকল সদস্যদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে নাম তালিকাভুক্ত করার আহ্বান জানান। এ বিষয়ে যাবতীয় খরচ সমিতি বহন করবে বলেও জানানো হয়। জানাবো খেলার খবর। পেশাদার ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসরের 18তম রাউন্ডে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে বসুন্ধরা ক্লাবটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে খেলা। 39 মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। কৌশিক বড়ুয়ার অ্যাসিস্ট থেকে গোলটি করেন দলটির নাইজেরিয়ান রিক্রুট ম্যাথিউস চিনেদু। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ আসে কিংসের সামনে, তবে 50 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রাউল বেসেরা। ম্যাচের 87 মিনিটে জোনাথনের পাস থেকে বল নিয়ে দারুণ গোল করে কিংসকে সমতায় ফেরান রবিনিও। তবে এর 2 মিনিট পরেই একক নৈপুণ্যে জিকোকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করেন ম্যাথিউস চিনেন্দু। ফলে টানা 22 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল বসুন্ধরা কিংস। জানাবো বিনোদনের খবর। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়ল ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া দুকুর্নো। 28 বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ঝুলিতে উঠল স্বর্ণপাম। আর এরই সাথে পর্দা নামল 12 দিনের বিশ্ব চলচ্চিত্র দৌরাত্ম্যের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। এবারের কান চলচ্চিত্র উৎসবে যেন ফরাসিদের জয় জয়কার। ভয়ঙ্কর আর লোমহর্ষক গল্প নির্ভর মুভি তিতান জিতে নিয়েছে করোনাকালীন স্বর্ণপাম। বিভিন্ন দেশের 24টি চলচ্চিত্রের মধ্যে থেকে ফ্রান্সের এই সিনেমাকে বেছে নিয়েছেন বিচারকরা। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়ান দুকার্নো। 28 বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন স্বর্ণপাম। আসলে যৌথভাবে রানার আপ হয়েছেন ফিনল্যান্ডের হুজু কসমানেনের চলচ্চিত্র কম্পার্টমেন্ট নাম্বার 6 এবং ইরানের বিখ্যাত পরিচালক আসগর ফারহাদির আ হিরো।
24টি সিনেমার বাঘা বাঘা সব অভিনেতাদের মধ্যে নিত্রাম চলচ্চিত্রে অভিনয়ের জন্য লেন্ডি জোনস সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। দ্য ওস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য নরওয়ের রিন্তে রেন্সি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারান্স। আন্তে চলচ্চিত্র তাকে এই সম্মাননা এনে দেয়। তবে এবারের কানে বাংলাদেশ থেকে বড় কোনো পুরস্কার না জিতলেও বাংলাদেশ ও বাঙালির মন জয় করেছেন রেহানা মারিয়াম নূর। এছাড়া ৭৮তম আসরে টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত আইরিশ মডেল অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়ন্তী। এবারই প্রথম জুরি বোর্ডের প্রধান ছিলেন একজন কৃষ্ণাঙ্গ পরিচালক। মহামারীর কারণে গেল বছর অনুষ্ঠিত হয়নি কান চলচ্চিত্র উৎসব। এ বছর নির্ধারিত সময়ের 2 মাস পর 6 জুলাই শুরু হয় এই উৎসব। উৎসবের মূল বিভাগে 24টি চলচ্চিত্রের মধ্যে বেশিরভাগ ছবি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জয়, শরীফুলের 4 উইকেট, 96 রানের অনবদ্য ইনিংস সাকিবের। কঠোর লকডাউন নিয়ে উদ্বেগ সকল স্তরের ব্যবসায়ীর। পোশাক খাতে শঙ্কা ভাবমূর্তির, সংকট খাদ্য উৎপাদনে, নেতিবাচক প্রভাব জনশক্তি রপ্তানিতেও। ঈদ যাত্রায় সীমাহীন ভোগান্তি, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়, বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট। রংপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 6। করোনায় প্রাণহানি আরো 225 জনের। মডার্নার 35 লাখ টিকা পৌঁছবে আজ। দেশে ভ্যাকসিন উৎপাদন অগ্রগতিহীন, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, মন্তব্য ফখরুলের। করোনা মোকাবেলায় পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে আনা হবে টিকার আওতায়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে হাটে থাকবে ভ্রাম্যমাণ আদালত, না মানলেই হাট বন্ধ, জানালেন মেয়র আতিক। এবং পবিত্র কাবা তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। হাজিদের স্বাস্থ্যবিধিতে কঠোর পর্যবেক্ষণ। আজ আরাফায় পবিত্র হজ পালন। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।